বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনা সহ তার নেতাদের বিচারের কার্যক্রম চলছে, এরই মাঝে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশও হয়েছে। এবার হাইকোর্টে রিট করা হয়েছে এই ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে। এই ট্রাইব্যুনালকে অবৈধ ঘোষণা করতে হবে, এরকম একটা রিট করা হয়েছে। বিএনপিকে বয়কট করে আওয়ামী লীগে যোগদান করেছি এবং আমি ঘোষণা দিয়েছি যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছি। বাংলার রাজনীতিতে বিশাল বড় একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে অতি অল্প সময়। এই যে দলে দলে মানুষ আওয়ামী লীগে যোগদান করতেছে, এটা কিসের ইঙ্গিত, কিসের আলামত? অবশ্যই এটার পেছনে কোনো ইঙ্গিত আছে, আলামত আছে। শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে খেলা শুরু করে দিয়েছে। শেখ হাসিনা আন্তর্জাতিক মহলকে বোঝাতে সক্ষম হয়েছে 2 বছর পেরোনোর পরে যে বাংলাদেশে এখনো সবচেয়ে বড় রাজনৈতিক দলের একটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সবচেয়ে বড় চাপ প্রয়োগ করছে আওয়ামী লীগের কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলার জন্য। দিন শেষে কি ঘটল? বড় কোনো নেতার উপস্থিতি ছাড়াই, বিশাল কোনো সমাবেশ না করেই আওয়ামী লীগ তার রাজনৈতিক উপস্থিতি সবচেয়ে বড় বার্তাটি দিয়ে দিল। এত সংকটের মধ্যেও কিভাবে সফল হলো আওয়ামী লীগ? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের নেতাকর্মীরা খুশির খবর পাবেন এবং শেখ হাসিনা একেবারেই জেল জুলুম থেকে মুক্তি পাচ্ছে। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে শেখ হাসিনাকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, শেখ হাসিনা অবশেষে মুক্তি পাচ্ছে এবং আন্তর্জাতিকভাবে এই অপরাধ ট্রাইব্যুনালকে অবৈধ ঘোষণা করা হচ্ছে। প্রিয় দর্শক, ভিডিওটি এতটাই যে গুরুত্বপূর্ণ, ভিডিওটি না দেখলে অনেক কিছুই মিস করবেন। আপনারা ইতিমধ্যেই ভিডিওর শুরুতে কিছুটা অংশ দেখে ফেলেছেন। প্রিয় দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি, রাজনৈতিক অবস্থা বেশি একটা ভালো না। আর সেই সাথে আওয়ামী লীগকে আটকানোর জন্য সরকার অনেক ধরনের পথ অবলম্বন করতেছে, কিন্তু সবচেয়ে এটাই হলো মজার বিষয় যে সব জায়গায় সরকার, বিরোধী দল ব্যর্থ হচ্ছে। যৌথভাবে আন্দোলন করতে গিয়েও তারা ব্যর্থ হচ্ছে শেখ হাসিনাকে আটকানোর জন্য। দর্শক, ভিডিওটি না দেখলে অনেক কিছু মিস করবেন। আপনাদের বিশেষভাবে অনুরোধ করতেছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনা সহ তার নেতাদের বিচারের কার্যক্রম চলছে, এরই মাঝে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশও হয়েছে। সেই ট্রাইব্যুনাল নিয়ে দেশের ভিতরে যেমন বিতর্ক রয়েছে, সেই ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়া নিয়ে বিতর্ক রয়েছে, আন্তর্জাতিক মহলেরও উদ্বেগ রয়েছে। একটা পয়েন্টে তো উদ্বেগ রয়েছে, সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনাল গঠিত মূলত 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। 1973 সালে গঠিত সেই যুদ্ধাপরাধীদের জন্য গঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার কেন করতে হবে, আওয়ামী লীগ নেতাদের কেন বিচার করতে হবে, এই প্রশ্নের সমাধান এখন পর্যন্ত আমরা পাইনি। এটা যেমন ছিল তেমনি ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম, আইনজীবীদের বিভিন্ন কার্যক্রম, প্রসিকিউশনের কার্যক্রম, শেখ হাসিনার পক্ষে নিযুক্ত আইনজীবীর হো হো করে হাসতে হাসতে বলা আমি খুব কষ্ট পেয়েছি, এই ব্যাপারগুলো অনেক বিতর্ক তৈরি করেছিল। বিশেষ করে ওই রায়ের পরে হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যে উদ্বেগ প্রকাশ করেছিল, সেই উদ্বেগে এরকমটা মনে হওয়ার কারণই রয়েছে যে এই পুরো প্রসেসটা বিতর্কিত হচ্ছে কি না। এরকম আলোচনার মাঝেই এবার হাইকোর্টে রিট করা হয়েছে এই ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে। এই ট্রাইব্যুনালকে অবৈধ ঘোষণা করতে হবে, এরকম একটা রিট করা হয়েছে। কি হচ্ছে আদতে? যদিও এই মুহূর্তেই বলে দেওয়া যায় যে এই রিট একদিনও টিকবে না, তারপরেও এরকম রিট হচ্ছে। এরকম প্রতিকূল পরিবেশেই যদি এরকম রিট হয়, তাহলে অনুকূল পরিবেশে গিয়ে এই কর্মকাণ্ডগুলো কি আদৌ বৈধতা তার থাকবে? এই প্রশ্নগুলো বারবার উকি ঝুঁকি দিচ্ছে। চলুন একটু হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ঘুরে আসি। কিভাবে রিট হলো, কে করলেন, কেন করলেন, এর পরিণতিই বা কি? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকারিতা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে, হাইকোর্টে রিট করা হয়েছে, এটাকে অবৈধ ঘোষণা করার প্রসঙ্গ এসেছে। কিন্তু এই দেশে কি এই মুহূর্তে সেটা আদৌ সম্ভব? এই যে রিট করা হচ্ছে, যিনি রিট করছেন তিনি কি রাজনৈতিকভাবে বিপাকে পড়ে যাবেন না? এই প্রশ্নগুলো সামনে আসছে। যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। এই ব্যাপারটা একটু জানি, চলুন আগে জানি। এই রিট দায়ের করা হয়েছে এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ এই রিট দায়ের করেন। শুধু সুপ্রিম কোর্টের তিনি সিনিয়র আইনজীবী না, তিনি মুসলিম লীগেরও প্রধান। রিটে আইন সচিব সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে। রিট আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সম্পূর্ণ বিলুপ্তি চেয়ে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের বিচারের জন্য বিশেষ এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। ফলে 71-এর যুদ্ধবন্দীদের প্রত্যাবাসনের মধ্য দিয়ে এই আইনের মূল কার্যকারিতা শেষ হয়ে গেছে। আবেদনে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে আইনটিতে বেশ কয়েকবার সংশোধন আনা হলেও ট্রাইব্যুনাল এখনও বহাল রাখায় রাজনৈতিক অপব্যবহারের আশঙ্কা
আশঙ্কা রয়েছে। অর্থাৎ এখানে মূলত দাবি করা হচ্ছে যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটাকে রাজনৈতিকভাবে অপব্যবহার করা হচ্ছে এবং ভবিষ্যতেও করা হতে পারে। ভবিষ্যতের ইঙ্গিতটা তিনি কি এভাবে দিলেন যে আজকে যারা শেখ হাসিনা কিংবা তার নেতাদের বিচার এই আদালতে করছে, কালকে সেটা যদি 100 বছর পরেও হয়, এই আদালত যদি জীবিত থাকে, তাহলে এই আদালতে আবার এই আয়োজনের যারা মানে পেছনে রয়েছেন, আয়োজক যারা, তাদের বিচারের কার্যক্রম যদি পরবর্তী কোনো সরকার এই আদালতে করে, তখন কি হবে? একদিক থেকে এই ব্যাপারটা ঠিকই আছে বোধহয়, যে এটার রাজনৈতিক অপব্যবহার যেন না হয়, এই কারণে এটা বিলুপ্ত করার আবেদনটা। কিন্তু এই মুহূর্তে যেহেতু শেখ হাসিনা সহ তার নেতাদের বিচার এই আদালতে চলছে, এই মুহূর্তে এটা পাগলেও বিশ্বাস করবে না যে আদালত থেকে এরকম একটা রায় আসবে যে এই ব্যাপারে মানে কি বলবো, যে রুল জারি করা হলো, কেন এটা মানে বাতিল করা হবে না মর্মে সরকারের কাছে রুল জারি করে জানতে চাওয়া হলো, সেরকম কিছু ঘটবে না। আই থিঙ্ক মানে গতকালকে এই রিটটা করা হয়েছে, আজকের মধ্যেই এরকম একটা খবর চলে আসবে যে মানে শুনানিবিহীন এই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। সেদিকেই কি ব্যাপারটা যাচ্ছে? সেদিকেও যদি ব্যাপারটা যায়, তাহলে একটা প্রশ্ন আসে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রফেসর ইউনূসের কার্যক্রম, প্রফেসর ইউনূস সরকারের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, এগুলো নিয়ে যে এরই মাঝে আদালতে অনেকগুলো রিট দায়ের হয়েছে, এটা কি সিগন্যাল দেয় না যে এই দুঃসময়ে যদি এই ব্যাপারগুলো নিয়ে রিট হয়, তাহলে যারা রিট করছেন তারা যে সময়টাকে সুসময় মনে করবেন, তখন তাহলে কি অবস্থা হবে? এই প্রশ্ন উদয় হয় বোধহয়। আর এই প্রশ্ন উদয় হওয়ার সঙ্গে সঙ্গে একটা আতঙ্কজনক পরিবেশের সিগন্যালও কিন্তু দেয়। দর্শক, আপনার ধন্যবাদ ডক্টর হাসান মাহমুদ যোগ দেওয়ার জন্য। মানে শুরুই করতে চাই হচ্ছে আপনাদের ফিরে আসা নিয়ে। মানে আপনারা গেলেন কবে যে ফিরে আসার প্রশ্ন আসছে? এখন আওয়ামী লীগ ভেরি মাচ ইন দ্য কান্ট্রি। আওয়ামী লীগের কিছু নেতা বিদেশে আছে, কিছু নেতা কর্মী, সেটি কয়েক হাজার, 2-3 হাজারের বেশি নয়, তো কয়েক হাজার। কিন্তু আওয়ামী লীগ তো শুধু কয়েক হাজার মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। আওয়ামী লীগ একটি গণমানুষের দল। বাংলাদেশে কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, এবং আমরা বিগত নির্বাচনগুলোর তথ্য যদি নেই, পরিসংখ্যান যদি নেই, তাহলে আমরা দেখতে পাই গত অন্তত 6-7টি নির্বাচনে আওয়ামী লীগের প্রাপ্ত ভোটের হার অ্যারাউন্ড 40, সামটাইমস ইট ওয়াজ মোর দেন 50। তো এখন এই অর্থাৎ 18 কোটি মানুষের দেশে আপনার 50% বেশি মানুষ যেই দলকে সমর্থন করে, সেই দলের কয়েকশো নেতা, কি ধরে নিলাম কয়েকশো নয়, 2-3 হাজার নেতাকর্মী যদি বিদেশে থাকে, তাহলে আওয়ামী লীগ চলে গেছে সেটা তো বলা যায় না। আওয়ামী লীগ ভেরি মাচ ইন দ্য কান্ট্রি। আওয়ামী লীগ প্রতিটা মহল্লায় আছে, প্রতিটা গ্রামে আছে, প্রতিটা পরিবারে আছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ কোথাও যায়নি, আওয়ামী লীগ বাংলাদেশেই আছে। এই যে প্রতিষ্ঠা বার্ষিকী আসছে, ধরুন আওয়ামী লীগ এমন একটি দল, সবচেয়ে পুরাতন, সবচাইতে জনভিত্তির দল, সেই দলটিকে তার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দেওয়া হচ্ছে না, নিষিদ্ধ করে রাখা হয়েছে। ধরুন এটা কি কোনো দেশের গণতান্ত্রিক পরিস্থিতি কিংবা আপনি যে ধরনের পরিস্থিতি বলুন না কেন, তাকে মানে তার কোনো শুভ নির্দেশ করে? তারপরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, সবকিছু তো আসলে খুব গায়ের জোরে হচ্ছে, মানে মানে একদম একদম শক্তি প্রয়োগ করে, এবং মানে কোনোভাবেই কি এটাকে গণতান্ত্রিক বলা যায় বা কোনো ধরনের? এটা হচ্ছে ফ্যাসিবাদের চূড়ান্ত রূপ, ফ্যাসিজমের চূড়ান্ত রূপ। ফ্যাসিজম শব্দটাও এখানে যথার্থ নয়। এই আজকের যে পরিস্থিতি এবং ইউনূস সরকারের আমলে 1.5 বছরের যে পরিস্থিতি, সেটিকে বর্ণনা করার জন্য ফ্যাসিজম থেকেও অন্য কোনো শব্দের উৎপত্তি ঘটাতে হবে। এটি এরকম, অর্থাৎ এটা যদি ধর্মীয় ভাষায় বলি আইয়ামে জাহালিয়াত, তাহলে আজকে বাংলাদেশে যা চলছে, যা ঘটেছে, সেই আইয়ামে জাহালিয়াতের সাথে সেটি তুলনীয়। আমি আবার ফেরার প্রশ্নে আসি, আওয়ামী লীগের ফেরার প্রশ্নে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন তিনি বাংলাদেশে ফিরছেন। মানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকে প্রশ্ন তুলছেন যে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে তাকে, একাধিক মামলায় তাকে মানে জর্জরিত হয়ে আছেন তিনি, আপনি সহ। এমত অবস্থায় তিনি আসলে দেশে ফিরবেন কি করে? প্রথম প্রশ্ন এটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটা কি কথার কথা বলেছেন, নাকি এর পেছনে দৃঢ় কোনো সত্য আছে বলে আপনার মনে হয়? দেখুন, জননেত্রী শেখ হাসিনার যদি অতীত ট্র্যাক রেকর্ড আমরা পর্যালোচনা করি, তখন আমরা দেখতে পাই যে তিনি হুলিয়া মাথায় নিয়ে, আপনার হত্যা মামলা মাথায় নিয়ে তিনি 2007 সালে কিন্তু দেশে ফিরেছিলেন, এবং তাকে একে একে আমরা 19 বার বলি, 5ই আগস্ট সহ আরো বেশি 20-21 বার তাকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে রাজনীতির মাঠে আছেন এবং দেশ পরিচালনা করেছেন, আমাদের দল পরিচালনা করেছেন, দলের নেতৃত্ব দিয়েছেন এবং দিচ্ছেন। সুতরাং জন্ম আর মৃত্যু এগুলো তিনি মনে করেন, আমরাও মনে করি, এবং এটাই সত্য, সেটি হচ্ছে সেটি আল্লাহর হাতে। এখন ওনাকে কোনো একটা ক্যাঙ্গারু কোর্ট মৃত্যুদণ্ড দিল,
এবং সেই মৃত্যুদণ্ডের যে আপনার রায় দিয়েছে সেটা তো বিশ্বব্যাপী নিন্দিত হয়েছে। সুতরাং জননেত্রী শেখ হাসিনা এগুলোকে তোয়াক্কা করেন না, এগুলোকে পরোয়া করেন না। তার অতীত ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি আমরা সেটি দেখতে পাই। তিনি এটি কথার কথা বলেননি, তিনি এটি মিন করে বলেছেন। আমি মনে করি যে সঠিক সময়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যাবেন। ডক্টর হাসান মাহমুদ, আমরা উপমহাদেশের রাজনীতি দেখেছি, বিশেষ করে পাকিস্তানের রাজনীতি দেখেছি। জিয়াউল হক যখন ভুট্টোকে ফাঁসি দেন, মানে এরকম তো ইতিহাস আছে যে মানে এরকম জনপ্রিয় নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে। বাংলাদেশে সেই পরিস্থিতি সৃষ্টি হলে তাহলে এই ফেরার মেকানিজমটা আসলে কি হতে পারে, কিভাবে হতে পারে? আমি জানি যে আপনি বলবেন যে জনগণ, শেখ হাসিনাও তাই বলেছেন জনগণের কথা, আপনি যদি একটু বিস্তারিত বলেন। দেখুন, আজ থেকে 1.5 বছর আগে কেউ কি ভেবেছিল আজকে জননেত্রী শেখ হাসিনা যেরকম জনপ্রিয় তিনি এরকম জনপ্রিয় হবেন? কেউ ভাবেনি। আমাদের দলের অনেকেই ভাবেননি যে জননেত্রী শেখ হাসিনার আজকে যে অ্যাপ্রুভাল রেট ক্লোজ টু 90%, এটা যে হবে এটি কেউ কখনো ভাবেনি। জনগণের প্রচন্ড ভালোবাসা, সমর্থন জননেত্রী শেখ হাসিনার প্রতি আছে। সুতরাং যার পক্ষে এরকম জনগণ থাকে, সেই জনগণের ভালোবাসা, সমর্থন সেটি যখন জনস্রোতে রূপান্তরিত হবে, তখনই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যাবেন সেই জনস্রোতের উপর ভর করে। সেটি আমি অন্য শব্দ ব্যবহার করতে চাই না। সেই আজকে যে নেত্রীর প্রতি, জননেত্রী শেখ হাসিনার প্রতি যে সমর্থন, ভালোবাসা, সেটি যখন জনস্রোতের পথ বেয়ে জনবিক্ষোভে রূপান্তরিত হতে কোনো সময় লাগবে না। জননেত্রী শেখ হাসিনা সঠিক সময়ে দেশে ফিরবেন। বাংলাদেশের বর্তমান সরকার সংসদে আইন করে ইউনূস সরকারের যে নির্বাহী আদেশের নিষেধাজ্ঞা মানে দিয়েছিল সেটাকে আইনে পরিণত করেছে। এমত অবস্থায় আপনাদের মানে আওয়ামী লীগের সামনে অপশনগুলো কি আছে? দেখুন, আওয়ামী লীগকে তো আগেও 26শে মার্চ আওয়ামী লীগকে 1971 সালে নিষিদ্ধ করা হয়েছিল। আজকের যে পরিস্থিতি, যে মুক্তিযুদ্ধকালীন সময়ে যেভাবে জয় বাংলা স্লোগান দিলে গ্রেপ্তার করা হতো, খড়গ নেমে আসতো, নির্যাতন করা হতো, কোনো বাড়িতে মুক্তিযোদ্ধারা ভাত খেয়েছে সেটি যদি জানতে পারতো, রাজাকাররা গিয়ে সেই বাড়িতে হামলা করতো, অনেক সময় সে বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আজকের পরিস্থিতি ঠিক একই রকম না হলো মুক্তিযুদ্ধকালীন সময়কার পরিস্থিতির সাথে তুলনীয়। তখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, 75-এর পরেও আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল এবং আইয়ুব খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। সুতরাং আওয়ামী লীগের আপনার পথ চলায় এরকম নিষিদ্ধ বহুবার হয়েছে এবং সেই নিষেধাজ্ঞা উঠেও গেছে। এখনো জনগণ যেই দলকে সমর্থন করে ব্যাপকভাবে, আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, রয়টার্সের রিপোর্ট অনুযায়ী আরো 8-9 মাস আগে রয়টার্স রিপোর্ট করেছিল যে আওয়ামী লীগকে 50% মানুষ সমর্থন করে, আর জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট 85 to 90%। সুতরাং এই যখন একটি দলের প্রতি সমর্থন, সেটিকে নিষিদ্ধ, ওই কাগজে নিষিদ্ধ করে রেখে কোনো লাভ হবে না। তো কই নিষিদ্ধ করে তো আমাদের মিছিল ঠেকাতে পারছে না। আমি এই প্রশ্নটি এখনই করছিলাম আপনাকে, যে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের মিছিল বাড়ছে, সাধারণ মানুষ এতে অংশ নিচ্ছে এবং মানে যুক্ত হচ্ছে। আপনারা কোনো বড় পরিসরে আন্দোলনের কথা ভাবছেন? কারণ আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী সামনে। দেখুন, আমাদের আন্দোলনের নানা কৌশল আছে, সব কৌশল আমি এখানে বলতেও চাই না। তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে নিষিদ্ধ করা যায় না সেটা নিশ্চয়ই সরকার বুঝেছে। আমরা আশা করেছিলাম সত্যিকার অর্থে যে ডক্টর ইউনূসের যেই আপনার শাসন ব্যবস্থা সেটিকে অনুকরণ করবে না বিএনপি। কারণ এক পেশে একটি নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলো, আমরা আশা করেছিলাম অন্তত একটি রাজনৈতিক দল সরকার গঠন করেছে, রাজনীতিবিদদের দেশের প্রতি এবং মানুষের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা ডক্টর ইউনূস যে অগণতান্ত্রিক ফেসিবাদী যে কাজগুলো করেছিল সেগুলোকে অ্যাপ্রুভ করবে না। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে সেটি ঘটেনি। তারা অনেক কিছু অ্যাপ্রুভ করেনি, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে আপনার আদেশটি ছিল সেটিকে আইনে রূপান্তরিত করেছে। এতেই প্রমাণিত হয় যে বিএনপি আওয়ামী লীগকে প্রচন্ড ভয় পাচ্ছে। আওয়ামী লীগ অথচ সংসদে নাই। আওয়ামী লীগ আমাদের নেতৃত্ব, আমরা ফ্রন্ট র্যাঙ্কিং সমস্ত নেতারাই দেশের বাইরে, আর বাকিরা সবাই জেলখানায় কিংবা হাইড আউটে। সেই পরিস্থিতিতেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখতে হচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগকে এত ভয় পাচ্ছে বিএনপি, এটি তো প্রমাণিত হয়। তো আমি মনে করি যে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসা প্রয়োজন এবং বিএনপিরও শুভবুদ্ধির উদয় হবে বলে আমি আশা করি, এখনো আশা করি। কিন্তু আমি মনে করি যে এই আশার মধ্যে তো আমরা শুনতে পাচ্ছি যে আপনাদেরকে শর্ত দেওয়া হয়েছে ফেরার ব্যাপারে। আমি এই ধরনের কোনো শর্তের কথা শুনি নাই, জানি।
প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা যে আলোচনা শুনলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক শ্রোতা, সমস্ত কিছু মিলে আপনার কি মনে হচ্ছে, কি হবে আমাদের দেশে? দর্শক, আজকের ভিডিও সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।